হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা খুব ভালো আছেন, আমি ভীষণ ভালো আছি। তো আমি আজকে অনেক দিন পরে ফেসবুকে আসলাম সেই ভিডিওটা করার জন্য। যারা যারা এবছর ক্লাস 10 দিয়েছো তাদেরকে অনেকটা শুভেচ্ছা। কিছুদিন পরে রেজাল্ট দেবে, তো অনেকে হয়তো ক্লাস যারা সায়েন্স পড়বে তারা হয়তো টিচার শুরু করে দিয়েছো। আর কিছু স্টুডেন্ট আছে, কিছু প্যারেন্টস আছে যারা ওয়েট করছো যে রেজাল্টের পরে আমরা দেখবো কী করা যায়, আমরা রেজাল্ট দেখে শুরু করবো, ঠিক আছে? তো আমি বলছি যে তোমরা যদি কারো ডিসাইড করে থাকো যে মার্কস দিয়ে বোঝা যায় কোন স্টুডেন্টটা সায়েন্স নেবে, কোন স্টুডেন্টটা আর্টস বা কমার্স নেবে, এটা ঠিক না। অনেক ভালো স্টুডেন্ট আছে যারা 90% উপরে তারা আর্টস নিয়েও পড়াশোনা করে, যদি তার ইন্টেনশনটা সেই ইউপিএসসি বা অন্য ধরনের টার্গেট থাকে। আর কোনো স্টুডেন্ট আমি বলছি যে কোনো স্টুডেন্ট 50% মার্কস বা 60% মার্কস পেয়ে সে ভালো রেজাল্ট করতে পারে। আমাদের সাথেও ছিল এবং আমার স্টুডেন্টও ছিল এরকম, যদি ডেডিকেশনটা সেইরকমভাবে থাকে। কারণ মার্কসটা যে পাওয়া যায় সেটা অনেকটা হেরফের করে কিসের উপরে, তোমার পড়াশোনার উপরে। যদি কোনো স্টুডেন্ট এমনিতে খুব ভালো স্টুডেন্ট কিন্তু ইন্টেলিজেন্স কিন্তু সে পড়াশোনা ঠিক করে না করে, তাহলে 10-এর মার্কসটা কমে যায় বা তার মনোযোগ না থাকে। তো আমি যেটা বলছি যে কনফিউশন থাকে বেশিরভাগ প্যারেন্টসের মধ্যে, স্যার মার্কস কত 70% বা 80% হলে সে সায়েন্স পারবে কি না। আমি বারবার বলছি যে সায়েন্স নেওয়ার জন্য কোনো মার্কসের ডিপেন্ড নেই। আপনি যে কোনো একটা স্কুলে আপনাকে বাচ্চাকে অ্যাডমিশন করে দিন, তারপরে যদি স্টুডেন্ট সেরকমভাবে ডেডিকেশন থাকে যে না সে পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, তার একটা লক্ষ্য থাকে স্থির, তাহলে যে কোনো স্টুডেন্টই এখান থেকে সাইন করতে পারে। ইভেন যে 30% বা 40% পায় সেও সাইন করতে পারবে যদি তার ডেডিকেশন সেরকম থাকে। সায়েন্সের মধ্যে আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট, আমি নিজেও ইঞ্জিনিয়ার, আমি প্রায় বিগত 16 বছর ধরে পড়াচ্ছি সায়েন্সের স্টুডেন্টদের। তো আমার যেটা এক্সপিরিয়েন্স আসলো সেটা থেকে বুঝলাম যে সায়েন্সের সাথে মার্কসের কোনো সম্পর্কে নেই। সেটা থাকে সেটা হচ্ছে কি কতটা তুমি হার্ডওয়ার্ক করতে পারতেছো। তোমার হার্ডওয়ার্কের কোনো বিকল্প হয় না, তোমার ডেডিকেশনের কোনো বিকল্প হয় না। যদি কোনো স্টুডেন্ট মনে করে যে না আমি পড়াশোনা করবো 11-12টাতে, ঠিক আছে, তাহলে ওই স্টুডেন্টকে কোনোদিনও কেউ আটকাতে পারবে না, সে ভালো রেজাল্ট করবেই। কারণ 11-12 যে সিস্টেমটা থাকে, পড়াশোনার যে সিলেবাসটা থাকে, যে রেজাল্টটা হয় সেটা হার্ডওয়ার্ক বা ডেলি পড়াশোনার লেবারটা ডাইরেক্টলি পোর্শন টু রেজাল্ট। এখানে ইন্টেলিজেন্স বলতে কোনো কিছু হয় না। হ্যাঁ, কিছু কিছু স্টুডেন্ট থাকে এক্সেপশনাল থাকে, তারা অল্প পড়লে মনে থাকে, অল্প পড়লে সেটা ক্যাচ করতে পারে। যদি কোনো স্টুডেন্ট 1-2 বারে না হয় তাহলে 2-3 বারে দেখতে পাবে, ঠিক আছে? তোমার একটু সময় বেশি লাগবে, কিন্তু এটা নয় যে তুমি কিছু পারবে না বা সায়েন্স নিতে পারবে না। তো আমি যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য আজকে শুধু বলবো অনেকগুলো রাস্তা খোলা থাকে তোমার ইঞ্জিনিয়ারিং লাইনে, মেডিকেল লাইনে। এখন তো ইঞ্জিনিয়ারিং ভীষণ ডিমান্ড বাড়ছে আজকাল, এমবিবিএসের তো আছেই, তারপরে বাকি যে সাবজেক্টগুলো আছে তোমার ব্যাচেলার লেভেলে সেগুলো তো ভীষণ ডিমান্ড আছে। ইভেন ডাটা সায়েন্স আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রোবোটিক্সের উপরেও অনেক বেশি। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে অনেকগুলো ফিল্ড আছে, যেমন কম্পিউটার সায়েন্সের সবচেয়ে বেশি ডিমান্ড থাকে। সো সায়েন্স পড়লে কী হয়, সায়েন্স পড়লে আমি বলছি না যে আর্টস যারা পড়ে তারা ইদান করে, আমি নিজেও আর্টস স্টুডেন্ট পড়ে এবং কমার্সের স্টুডেন্ট পড়ে, তো আমি নিজে সায়েন্সের, ঠিক আছে? তো আমি বলছি না যে যারা সায়েন্স নেয় তারাই জীবনে সব কিছু করতে পারে, সেটা না। বাট কারো যদি ডিটারমিনেশন থাকে যে আমি টেকনোলজিক্যাল পার্ট থেকে কিছু করবো, তাহলে সায়েন্স নিতে হবে। কেউ যদি ডিসিশন থাকে মেডিকেল পার্ট থেকে কিছু করবো, তাহলে তার সায়েন্স নিতেই লাগবে, সেটা বাধ্যতা। আর্টস পরে সেটাকে তুমি মেডিকেল এমবিবিএস হতে পারবে না, ঠিক আছে? বিকজ তোমার বেসিক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির একটা আইডিয়া থাকতে লাগে, তার জন্য সায়েন্সটা খুব দরকার। এখন প্রশ্ন হচ্ছে কি 2-3টে কোশ্চেন থাকে প্যারেন্টসদের মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে, যারা যারা শুরু করেছে 1 মাস ধরে। বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের প্রবলেমটা হচ্ছে গিয়ে তারা বুঝতে পারে না, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটা তো বুঝতে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম হয় কোথায়, তারা ক্যাচ করতে পারে না। কারণ যে প্যাটার্নে তারা পরে এসেছিল ক্লাস 10-এ বা 9-এ, এখনও যে প্যাটার্নটা আছে সেটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন কি করে করা যায়, স্টুডেন্ট ক্যাচই করতে পারে না, স্টুডেন্ট সেটা ক্যাচই করতে পারে না। তো স্টুডেন্ট ক্যাচই করতে পারে না, তার অনেক প্রবলেম হয় বুঝতে। যেমন ফিজিক্সের অনেক স্টুডেন্ট ফিজিক্স বুঝতে প্রবলেম হচ্ছে, তার কেমিস্ট্রি বুঝতে প্রবলেম হচ্ছে, তার ম্যাথসটাকে বুঝতে প্রবলেম হচ্ছে, তার বায়োলজিটাকে বুঝতে প্রবলেম, যেটা আমার হয়েছিল। সত্যি কথা কি আমার ম্যাথস তো এত বেশি ভালো লাগতো না, আমার ম্যাথস ফেভারিট সাবজেক্ট ছিল সেই ছোটোবেলা থেকে। কিন্তু দেখলাম যে ম্যাথস আমি যেন 11-এ উঠলাম তো আমার মানে ছেড়ে দেবে এরকম একটা অবস্থা সিচুয়েশন চলে এসেছিলো। তার কয়েকটা কারণ আমি বলছি, যেটা আমি ফেস করেছি, আমার স্টুডেন্টও ফেস করে। প্রথমত কারণ হচ্ছে কি, আমি তো শুরু করেছিলাম আমার দিয়ে বুঝি, আমি অনেকটা পর লেটে শুরু করেছিলাম। তো ব্যাচে যখন ঢুকলাম দেখলাম যে 2-3 মাসে অনেকটা সিলেবাস এগিয়ে গেছে, ঠিক আছে? এটা একটা কারণ হতে পারে যে তুমি অনেকটা লেটে শুরু করেছো, ব্যাচের মধ্যে অনেকটা এগিয়ে গেছে, তুমি ক্যাচ করতে পারছো না বিকজ তুমি স্টার্টিংটা পাওনি। আরেকটা কারণ হতে পারে যে স্টুডেন্ট টিচারের সাথে অ্যাডজাস্ট হয়নি। প্রত্যেকটা টিচারের একটা আলাদা আলাদা স্টাইল থাকে, যেমন আমার একটা আলাদা স্টাইল আছে, প্রত্যেকটা টিচারের একটা আলাদা স্টাইল থাকে, হয়তো ওই টিচারের সাথে অ্যাডজাস্ট হয়নি বা টিচার যে স্টাইলে পড়ায় সেটা ক্যাচ করতে পারেনি, ঠিক আছে? যেমন আমার কাছে ম্যাথসের টিচারের মধ্যে কয়েকজন ভালো লাগছে, যেমন অপকুমার সাহা, যে এনআইটির যে প্রফেসর, ওনার ম্যাথসের যে টেকনিকটা আমি ভীষণ ভালো লাগতো। আর ওনার থেকে আমি ইন্সপায়ারিং হয়েছি যে টিউশন ফিল্ডে আসার জন্য। আমি যখন এন্ট্রান্সের জন্য পড়তাম স্যারের কাছে, তো
ভীষণ ভালো লাগতো। এই জন্য এটা না বাকি স্যারদের ভালো লাগতো, বাকি স্যারদের ভালো লাগতো, বাট ওনার ওনার শিক্ষার যে পদ্ধতিটা ওটা আমার খুব মানে নিজের মনে হলো, আমার নিজের ভাইব্রেশনের মতো মনে হলো, নিজের মনে হলো যেন আমি এটা ক্যাচ করতে পারবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তো মেন প্রবলেমটা হচ্ছে 11-12 যখন সায়েন্স নেয়, বিশেষ করে 11-12 তো অ্যাডজাস্ট হয়ে যায়, প্রথম স্টুডেন্টদের 2-3 মাস 3-4 মাস চলে যায় যে মোটামুটি তার প্যাটার্নটা বুঝতে। তারপরে দেখা যায় এক্সাম চলে আসে, তখন স্টুডেন্টদের মধ্যে বলে আছে যাক বাবারে কোনো মতন পাস করে 11টা চলে যাক, তারপর 12 থেকে পড়াশোনা করবো। আচ্ছা, তো 12 থেকে স্টুডেন্টটা মোটামুটি বুঝে যায় যে কী করে পড়াশোনা করতে হয়, অ্যাটলিস্ট প্যাটার্নটা বুঝে যায়। এখন বাকিটা রেজাল্টটা খারাপ হলে এটা স্টুডেন্টেরই সাধারণত আমি বুঝবো যে একটা স্টুডেন্ট যদি 11 পাস করে নেয়, তার 11-12 প্যাটার্ন বুঝতে পারেনি, সেটা হতেই পারে না। আচ্ছা, তারপরে প্রবলেমটা কী হয়, যখন ক্লাস 12 বোর্ডে তো ভালো রেজাল্ট চলে আসবে, কিন্তু যখন জয়েন্টটা ফেস করতে যায়, তো জয়েন্টটা ফেস করার সময় তার সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে কি কোথায়, 11 পোর্শনটা পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকে। 11 পোর্শনটা পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকে। ওই 11 পোর্শনটা যদি ব্ল্যাঙ্ক থাকে, তো স্টুডেন্টের পরবর্তী 12 যখন বুঝতে অসুবিধা হয় এবং এন্ট্রান্সের মধ্যে কী করে ক্র্যাক করতে অনেকটা প্রবলেম হয়। বিকজ 11 যে কন্টেন্টগুলো থাকে সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বলো, 60% মোস্ট অফ দ্য এক্সাম, নিট, জেই অ্যাডভান্স, WBG, TBG, যতগুলো এন্ট্রান্স, BIT বলি, ঠিক আছে, এই সবগুলো কিডস যাই কিছু বলো, পিভিএস পিলারে সবগুলোই কী হচ্ছে বিটসেট, সবগুলোর মধ্যেই কী হচ্ছে 11 পোর্শনটা বেশি থাকে, 60% থেকে 55% 11 থেকে থাকে, তো বাকি পোর্শনটা 12 থেকে থাকে। এটা কেন হচ্ছে, বিকজ 11 পোর্শনটার মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, তারা ক্লাস দেখে করে না, ওরা দেখে যে টপিকগুলো কী আছে সেই টপিক অনুসারে কোশ্চেনটা করে। তো এখন কোনো স্টুডেন্ট যদি দেখা যায় যে সে 11 পুরোটা ফাঁকা থাকে, তাহলে কী হচ্ছে, তার প্রবলেম হয়ে যাবে এন্ট্রান্স করতে। আমি বলছি যতজন স্টুডেন্ট আমার কাছে আমার পড়েছে, 90% স্টুডেন্টেরই কী হচ্ছে, 90-95% স্টুডেন্টের 11 প্রবলেম হচ্ছে। আর 11টা প্রবলেম হওয়ার কথা না, যদি স্টুডেন্ট একটু সিরিয়াস থাকে আর সঠিক পদ্ধতিতে বা যে স্যারের কাছে পড়ে সে সাথে সাথে যদি ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং থাকে। অনেক বয়স কী হয়, ব্যাচে মনে পড়ে 20 জন তো অনেক কম বললাম, যে 60-70-80 জন পরে ব্যাচের মধ্যে স্টুডেন্টদের কী হয়, মনের মধ্যে ভয় থাকে, করে না, জিজ্ঞেস করলেও টিচাররাও কিছু করার নেই, এতজন স্টুডেন্টকে 1 মিনিট করে টাইম দেখলে পুরো ক্লাসটা চলে যাবে। তো আমি কয়েকটা সলিউশন দেবো এখানে প্যারেন্টসদের এবং স্টুডেন্টদের, যে তোমরা কী করবে, কী করা যায়। নাম্বার 1 হচ্ছে গিয়ে স্টুডেন্টকে ডেডিকেশন থাকতে হবে যে আমি সায়েন্স পড়বো, পরিশ্রম করবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে তোমার কী করতে হবে, যে ছোটো ছোটো যেখানে ব্যাচ থাকে, যে টিচার বাড়িতে ছোটো ছোটো ব্যাচ থাকে, ওই টিচার বাড়িতে যাওয়া, যেখানে ছোটো মানে 20-25 জন ঠিক আছে, এর বেশি না, যেখানে ছোটো ছোটো ব্যাচ থাকে সেখানে আপনার ক্লাস অ্যাটেন্ড করে। তার কারণটা বলছি, আপনারা আমি খারাপ পাবেন না প্লিজ, আমি বলছি আমি কোনো টিচারের উদ্দেশ্য করে বলছি না, কোনো প্যারেন্টদের বলছি না, যে হ্যাঁ এক্সামটা কিন্তু আপনাকে দিতে হবে, আপনার বাচ্চাকে দিতে হবে, এটা মনে রাখবেন। টিচার আমি গিয়ে আমার স্টুডেন্টের এক্সামটা দেবো না, তো টিচারের মধ্যে ভিড় দেখে গেলে হবে না। নাম্বার 1 হতে হবে যে স্টুডেন্টের মধ্যে কম থাকতে 20-25 স্টুডেন্ট হলে সাফিসিয়েন্ট, এর বেশি হলে সে জিজ্ঞেস করতে পারবে না, ভয়ও জিজ্ঞেস করবে, ঠিক আছে। যদি 3 নম্বর কারণ আছে, যদি স্টুডেন্টস টিচারের সাথে কমিউনিকেশন না থাকে, তাহলে বিশাল বড় একটা গ্যাপ চলে যায়। এই গ্যাপটা তাকে কী করবে, সারা জীবন খাবে, ঠিক আছে। এইগুলো 3 নম্বর হচ্ছে গিয়ে একটু ধৈর্য ধরতে হবে, মোবাইল থেকে একটু দূরে থাকতে হবে। যে স্টুডেন্টরা যাতে 11 যারা পড়ছে, অনেক সময় মা বাবা কী করে খুশিতে ভালো রেজাল্ট করেছে মোবাইল দিয়ে দেয়, এটা সবচেয়ে বড় কাল হয়ে যায়। মোবাইলটা দিন, কিন্তু যখন সে ম্যাচিওর হবে, 12 যখন পাস করে নেবে, মোবাইলকে ল্যাপটপ দিন, গাড়িও দিন, বাইক দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। যখন একটা ভালো কলেজে ঢুকে যাবে, তখন কি হচ্ছে, তার একটা লাইফ সিকিউর হয়ে গেল, একটা পড়াশোনা করে, একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি করে তার কাছে চলে আসবে। 11 মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, আপনার ছেলে কী হচ্ছে, 11-12 পরে কী করবে, তা তো সিকিউরিটি নেই। আর বেশিরভাগ বাবা মারা বাচ্চারা বেশি আদর করতে গিয়ে, খারাপ পাবেন না প্লিজ, আদর করতে গিয়ে দেখা যাচ্ছে এইরকম মোবাইলের প্রতি এডিকশন হয়েছে, হয়তো গেমের প্রতি বা এরকম। আমি অনেক স্টুডেন্ট দেখেছি যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, কিন্তু দেখা গেলো যে গেমের প্রতি এতটা এডিকশন হয়ে গেছে, তখন সে সায়েন্সের আর্টস নিয়েছে। আমার স্টুডেন্ট আছে এর মধ্যে। আমি আমার অনেক স্টুডেন্টকে কী করেছি, গেমের থেকে কাউন্সেলিং করে গেম থেকে সরিয়ে এনে আবার NITতে অ্যাডমিশন করে দিয়েছি। মানে 3 মাস ক্যাশ কোর্স করে এলাম, বাস 3 মাসের মধ্যে অ্যাডমিশন হয়ে গেছে NITতে। এই ছেলেটা আজকে 2020 কথা, যখন করোনা ছিল, আজকে সে 4th ইয়ার পরে NIT কম্পিউটার সায়েন্সের মধ্যে NITতে, আগরতলা NITতে। তো এরকম হচ্ছে। তো এইভাবে কিছু জিনিস সিলেক্ট করবেন। আর আরেকটা জিনিস বলে গেছি সর্বোপরি, যেটা হচ্ছে যে স্যারের কাছে পড়বেন, ওই স্যারের এক্সপিরিয়েন্স কতটুকু সেটা একটু দেখতে হবে। কোনো টিচার হচ্ছে বোর্ডটাকে খুব ভালো করে করেন, কোনো টিচারের এন্ট্রান্সটাকে ভালো করে করেন। যদি আপনাকে একটা খেয়াল রাখতে হবে, যদি বোর্ড আর এন্ট্রান্স একসাথে হয়, তাহলে সুবিধা হয়। বিকজ নাহলে আপনার বাচ্চা সময় পাবে, আপনার বাচ্চা সময় পাবে না, বা আপনারা সময় পাবে না। আমি যদি স্টুডেন্টের শুনে থাকো, তাহলে স্টুডেন্টের শুনে সময় পাবে না। ওদেরকে কী করতে, যতই টিচার বাড়ি থাকুক না কেন, আলটিমেটলি ওকে বাড়িতে পড়াশোনা করতে হবে, কারণ এক্সামটা ওকে দিতে হবে। যদি এক্সামটা ওকে না দিতে পারে, তাহলে কোনো লাভ হবে না। তার জন্য বাড়িতে সেলফ স্টাডি করাটা সময় দিতে হবে। তো এটা তখনই সম্ভব হবে যদি বেশি সিজন না রেখে প্রত্যেকটা সাবজেক্টে একটা টিচার থাকে, আরামসে চলবে।
এখন মানুষের কোশ্চেন থাকে স্যার তো বুঝতে পারছেন এই স্যারে ওই কোটা বলে, এই স্যারে বলে এটা, ওই স্যারে বলে ওটা, অনেক ধরনের কোশ্চেন থাকে মনের মধ্যে যে হে রিলেটিভ এরকম স্যারের কথা বলো, ওই রিলেটিভ এই স্যারের কথা বললো, যে আলাদা আলাদা এন্ট্রান্স করায়, এন্ট্রান্সের জন্য আলাদা, বোর্ডের জন্য আলাদা, এইসব করতে যাবো না। একটা স্টুডেন্টকে একটা সাবজেক্টের জন্য একটা টিচার দিলেই সাফিসিয়েন্ট, যদি ওই টিচারের মোটামুটি 10 বছর উপরে এক্সপিরিয়েন্স থাকে এবং বিগত বছর রিসার্চ করে নিন ওই যে টিচারের কাছে আমি বাচ্চাকে দেবো সেই টিচারের এক্সপিরিয়েন্স কতটুকু, তিনি কত বছর ধরে পড়াচ্ছেন, কতজন স্টুডেন্টকে পড়িয়েছেন, উনি বাস্তবে কী, ঠিক আছে, ওইটা দেখুন। ওটা দেখলে কী করতে পারেন, আপনার বাচ্চার যে আপনার সঠিক সিলেকশনটা আমরা পাবেন, যে আপনার বাচ্চাকে কোথায় দিতে হবে। ভিড় দেখবেন না, ভিড় দিয়ে কোনো লাভ হবে না, কারণ ওই যে ভিড়, আমি বলছি না যে ওই স্যার খুব ভালো খারাপ পড়ান বা ভালো পড়ান, আমি নিউট্রাল আছি, প্রত্যেকটা স্যারে তার নিজের মতন করে পড়াচ্ছেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনার বাচ্চার, কারণ ওই টিচার যে স্যারের কাছে আপনি 100 জন দেখে 50 জন দেখে 60 জন দেখে দিচ্ছেন, ওই স্যার কিন্তু আপনার বাচ্চার এক্সামটা দেবে না, আপনার বাচ্চাই দিতে হবে। এখন বলছে ও বাকিরা তো যায়, হ্যাঁ বাকিরা যায়, কারণ কিছু কিছু স্টুডেন্ট থাকে যে 90 জনের মধ্যে ব্যাচের মধ্যে কিছু স্টুডেন্ট থাকে অ্যাক্টিভ, ছাত্ররা ওই তাদের সাথে বেশি কথা বলে। আর আমি এরকম পেয়েছি যে 90 জনের ব্যাচে যায়, আবার বাড়িতে আলাদা টিচার আছে। তো আপনারা সবাই তো এরকমভাবে আলাদা আলাদা টিচারকে পারবে না, কারণ অনেকটা সমস্যা হয়ে যাবে যে একজন টিচারের পেয়েছে স্টুডেন্টের পিছনে এত টাকা ইনভেস্ট করা। তো আমি এটাই আমার অ্যাডভাইস থাকবো যে প্যারেন্টসদের, যদি শুনে থাকেন, যে আপনার বাচ্চাকে দেখবেন কয়েকটা যে ক্রাইটেরিয়া বললাম, টিচার এক্সপিরিয়েন্স কতটুকু, টিচার কতদিন ধরে পড়াচ্ছেন, কতজন ব্যাচে পড়াচ্ছেন, কমিউনিকেট কীরকম হয়, স্টুডেন্ট ফ্রেন্ডলি পড়ান কি না, তারপরে স্মল ব্যাচে পড়ান, এবং সর্বোপরি যে হচ্ছে যেটা হচ্ছে কি টিচার যতই বলুক না কেন, প্যারেন্টস যতই বলুক না কেন, স্টুডেন্টের সেই দায়িত্বটা নিতে হবে, ঠিক আছে। স্টুডেন্ট যদি দায়িত্ব থাকে তাহলে যে কোনো খান থেকে যে কোনো খানতে পরে সে কী করতে পারে, সাইন করতে পারে অ্যাপের মধ্যে, ঠিক আছে। তো শুধু উড়ালে হবে না। তো এইগুলো আমার অ্যাডভাইস, যে আপনারা কী করে একজন টিচার চুজ করবেন, কম টিচার রাখুন, বাড়িতে পড়তে দিন, সবচেয়ে বেস্ট হবে। ওকে মেন্টালি সাপোর্ট করুন, বোঝান। আর নিট বা যেই কোনটা নেব, বায়োলজি নেব কি ফিজিক্স নেব, দেখুন আমি নর্মালি ইঞ্জিনিয়ার, আমি ম্যাথস আমার ফেভারিট সাবজেক্ট, আমি কোনোদিনও কোনো টিচারকে বলিনি বা স্টুডেন্টকে বলিনি যে বায়োলজি নাও না, নিও না, আমি এটা বলি না যে কোনো সাবজেক্ট না। আমি বলছি যে যদি পারো, যে ম্যাথস আমার একদমই ভালো লাগে না সেটা আলাদা কথা, যে স্যার আমার একদম ভালো লাগে না ম্যাথস, ইন্টারেস্টে নেই, তাহলে সেটা ম্যাথস না নিয়ে করতে পারো। কিন্তু যদি মনে হয় যে না কোনটা নেবে কনফিউশন হচ্ছে, আমি বলবো দুটো রাখো, ম্যাথসটা রাখো, আবার বায়োলজিও রাখো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস থাকুক আর ইংলিশ থাকুক, এবার বাকি যে কোনো একটা সাবজেক্ট তুমি নিতে পারো অ্যাজ এ 6 সাবজেক্ট। এইভাবে পড়াশোনা করো। কারণটা কি, কারণটা হচ্ছে অনেকের মধ্যে ভুল ধারণা থাকে যে মেডিকেল পড়বো, আমি যদি অঙ্কের মধ্যে সময় দিই তাহলে বায়োলজির মধ্যে সময়টা কম পাবো, বায়োলজির মধ্যে সময় দিই অঙ্কের মধ্যে কম পাবো, এটা ভুল ধারণা। আমাকে বলে দাও যে কয়টা স্টুডেন্ট, এরকম পার্সেন্টেজটা দেখিয়ে দাও যে কয়টা স্টুডেন্ট 1% কম আছে যারা শুধু মানে বায়োলজির জন্য, নিজের জন্য ম্যাথসটাকে ছেড়ে দিয়েছে, বা যেই জন্য বায়োলজিটাকে ছেড়ে দিয়েছে। তো এটা তো আমি কম শুনেছি যে বায়োলজিটা খুব কম নেই। তো আমি বলবো যে দুটোই নিন, তারপরে রেজাল্ট যখন 12-এ আসবে দুটোই দিন। অনেকগুলো আজকাল রাস্তা খুলে গেছে, শুধু ডাক্তার হতে হবে এমন কোনো কথা নেই, অনেকগুলো রাস্তা খুলে গেছে, ইঞ্জিনিয়ারিংয়েরও অনেক রাস্তা আছে, মেডিকেলের অনেক রাস্তা আছে। আপনার বাচ্চার কী রকম কী হবে না হবে সেটা আপনার এক্সামে পরীক্ষা দেওয়ার পরে আমরা ডিসিশন নিন। আমার মনে সেটা সবচেয়ে বেস্ট হবে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি হাওয়া হয় এটা বলছি না। 2008 থেকে আমি টিউশন করছি, আমি বেসিক্যালি আমি নিজেও ইঞ্জিনিয়ার, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই হোপ আপনাদের যে আমি ইনফরমেশনটা দিলাম আপনাদের কিছুটা হেল্প হবে। কী করে আপনারা আইডেন্টিফাই করবেন, যদি কারোর ডাউট থাকে যে না কোথায় পড়বো স্যার, আপনাদের মানে পড়ানো হয় কিনা, ঠিক আছে আসো, আমরা তো ক্যাশ কোর্স করছি এবছর সাকসেসফুলি, দুইখানে কল্যাণীতে আমার দলেশ্বরে, এবং আমার 11-12 স্টুডেন্টের অ্যাডমিশন হচ্ছে এবং তাদের ক্লাস করছে। তো আমাদের এখানে অ্যাডমিশন করতে হলে এই ভিডিওর সাথে আমাদের নাম্বার দেওয়া থাকবে, অ্যাড্রেস দেওয়া থাকবে। তো এখানে এসে কন্ট্যাক্ট করে করতে পারো। আমাদের এখানে সবটাই হয়, অল সাবজেক্টে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, ইংলিশ, সাইকোলজি সব হবে, কম্পিউটার সায়েন্স সব হবে। যে যেটা পড়তে চাও এখানে পাবে। আমি নিজে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস পড়াই, বায়োলজিও দেখি, বায়োলজি আরও ম্যাডামও আছেন। তো আমরা সবাই মিলে করাবো। ইংলিশ আমি নিজেই করাচ্ছি, সাইকোলজি আমি নিজে পড়াই, কম্পিউটার সায়েন্স তো আমি নিজে কম্পিউটার সায়েন্সেরই, ঠিক আছে। তো আসো, আমি নিজে দেখবো, আমি কম স্টুডেন্ট পড়াই, আমার সেটা ভালো লাগে, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমার ইন্টারেক্ট করতে হবে, ঠিক আছে। নোট বা জেরক্স দিয়ে কিছু হবে না, বিট দিয়ে কিছু না। আলটিমেটলি তোমাকে বাস্তবের মধ্যে কী করতে হবে, আমি স্টুডেন্টদের বলছি, তোমাকে বা আপনার বাচ্চাকে কী করতে হবে, লাইফে দাঁড়াতে হবে, এক্সামটা ওকে দিতে হবে। তো এটা খুব ভাইটাল সময়, খুব কঠিন সময়। সঠিক গাইডটা যদি পাওয়া যায়, দেখা যায় 50% স্টুডেন্ট যারা ডাইভার্ট হচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে, তাদের ভালো রেজাল্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে, ঠিক আছে। আর সর্বদা স্টুডেন্টের তো মোবাইল থেকে দূরে থাকতেই হবে, আর পড়াশোনার জন্য একটু মনোযোগ দিতে হবে, একটু অ্যাক্টিভ করতেই হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।